প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের আইএমআরটিন প্রশ্নবিচিত্রাতে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে স্কুল নম্বর 1 পেজ নম্বর 292, সেখানে গ্রুপ এ, বি ও সি এর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর জীবন বিজ্ঞানের প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করে দিয়েছি বেশ কয়েকটা স্কুলের, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজকে দেখো আমরা আলোচনা করবো এই 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। গ্রুপ এ এর মধ্যে দেখো 13টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। একের দাগে বলা হচ্ছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন, অভিকর্ষহীন স্থানে কোনো প্রবাহীর ক্ষেত্রে কোনটি থাকবে না? সান্দ্রতা, পৃষ্ঠটান, প্লবতা নাকি স্থিতিস্থাপকতা? তাহলে এখানে কোনটা হবে? অপশান সি অর্থাৎ প্লবতা। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি 2 এর দাগের প্রশ্ন, পি এখানে দেখো পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান সমান 8টি সমীকরণে এ এর মাত্রিয় সংকেত হলো। তাহলে এখানে এ এর মাত্রিয় সংকেতটা কি হবে? দেখো এখানে যেটা দেওয়া হয়েছে প্রশ্নটা, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান সমান 8টি সমীকরণে এ এর মাত্রিয় সংকেত। এটা ওখানে হবে দেখো অপশান সি। অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর। অর্থাৎ এখানে তোমাদের কোনটা হবে? এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার মাইনাস 2। এর পরবর্তী যে প্রশ্ন দেখো বলা হয়েছে কি, সেটা বলা হয়েছে প্রদত্ত চিত্রে একটি কণার বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে, কণাটির ত্বরণ হলো। এই যে চিত্রটা দেওয়া আছে এখানে দেখো বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, এটা ত্বরণ কত এখানে নির্ণয় করতে দেওয়া হয়েছে। তো এখানে দেখো ত্বরণ তাহলে আমাদের কত হবে? দেখো ত্বরণ হচ্ছে এ ধরি এ ত্বরণ বলি, তাহলে আমাদের ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমি পরের লাইন কি লিখতে পারি? দেখো এখানে দেখো এই দুটি বস্তু রৈখিক ভরবেগ সমান, রৈখিক ভরবেগ সমান কিন্তু ভরের অনুপাত 2:3। বস্তু দুটির গতিশক্তির অনুপাত হলো। আচ্ছা আমি এটাই চলে আসলাম কেন? প্রদত্ত চিত্রে একটি কণার বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে, কণাটির ত্বরণ। আচ্ছা ত্বরণ আমি এ ভি মাইনাস ইউ লিখলাম। এখানে দেখো বলা আছে কি বেগ কত দেওয়া আছে এখানে। এখানে দেখো এখানে 8, তারপরে এখানে 5, আর এদিকে দেখো সময় কত 10 দেওয়া আছে। মানে এখানে ছিল 8, সেখান থেকে কমে আসছে কত? এখানে বেগ কমে গেছে, আর এটা হচ্ছে 10 এদিকে সময়। তাহলে দেখো এখানে এই যে ভ্যালুগুলো যদি বসাই আমি, এখানে ভি এর জায়গায় 8 মাইনাস ইউ এর জায়গায় 5, নিচে টি এর জায়গায় 10, সেটা আমাদের ক্যালকুলেশন করলে 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমাদের হবে অপশান বি সঠিক উত্তর হবে। তারপর 4 এর দাগে যে প্রশ্নটা আছে দেখো, দুটি বস্তুর রৈখিক ভরবেগ সমান কিন্তু ভরের অনুপাত 2:3, বস্তু দুটির গতিশক্তির অনুপাত হলো। তাহলে বস্তু দুটির গতিশক্তির অনুপাত কি হবে? দেখো গতিশক্তির অনুপাত এখানে দেখো এই ভরবেগ যেটা হবে, এই ভরবেগের যে অনুপাত হবে 2:3, তাহলে আমাদের এই গতিশক্তির অনুপাতটা কি হবে? আমাদের দেখো যখন ভরবেগ যদি কি বলা হয়েছে? ভরবেগ সমান বলা আছে। যে ভরবেগ যদি সমান হয় তাহলে কিন্তু আমাদের ওই গতিশক্তিটা যেটা আছে তার উল্টো হবে, অর্থাৎ 3:2 হবে। তো যদি তোমরা দেখতে চাও কিভাবে ওটা হবে, দেখো এখানে যদি আমাদের গতিশক্তি আমরা জানি কি, সেটা আমরা জানি এখানে পি স্কোয়ার বাই 2m। এবার যদি ভরবেগ সমান হয় অর্থাৎ পিটা যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি? এটার সাথে সমানুপাতিক আমরা লিখতে পারি 1/m লিখতে পারি। তাহলে দেখো এখানে আমরা এবার আমরা তাহলে E1/E2 লিখতে পারি সমান সমান m2/m1 লিখতে পারি। আর সেজন্য আমাদের এটা কি করতে হবে? দেখো 3:2 হয়ে যাবে, 3:2 হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে শব্দ হলো অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ, তির্যক স্থিতিস্থাপক তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ নাকি কোনোটিই নয়? তাহলে এটা হবে অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি একটি কঠিন পদার্থকে সমহারে তাপ প্রদান করা হলে পদার্থটির উষ্ণতার পরিবর্তন প্রদত্ত লেখচিত্রে। দেখো এখানে উষ্ণতা বাড়ছে আস্তে আস্তে, এদিকে তাপ বাড়ছে আস্তে আস্তে। তো সেখানে প্রথমে এ থেকে বি হলো, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই থেকে এফ হলো। এখানে যা বলা আছে কি লেখচিত্র, আচ্ছা
লেখচিত্রতে অবস্থার পরিবর্তন হচ্ছে কোন কোন ক্ষেত্রে আছে, কোন কোন ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হচ্ছে সেটা বলতে পারে। তাহলে দেখ এখানে হবে বিসি এবং ডিই, এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখো, এ এল এর পারমাণবিক সংখ্যা 13 হলে এ এল থ্রি প্লাস এর সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট অ্যানায়নটি হবে। তাহলে এটা কোনটা হবে? দেখো এখানে কি বলা আছে, এ এল থ্রি প্লাসের ইলেকট্রন সংখ্যা কত? 13, 13 থেকে 3 বাদ দিতে হবে, তাহলে 10 হবে। 13 থেকে 3 বাদ দিলে 10 হবে। তাহলে এটাতে কি বলা আছে, যে এর সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট অ্যানায়নটি হবে। তাহলে দেখো সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট অ্যানায়ন কোনটা হবে? এখানে হবে দেখো এই অপশন সি, এর হবে 10-এর সাথে না, এটা দেখো এটা হবে অপশন সি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন, পদার্থ কোনটির গ্রাম আণবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর সমান? সালফার, নাইট্রোজেন, অক্সিজেন এবং জেনন। তো এখানে দেখো তোমাদের হবে অপশন ডি, জেনন। পরবর্তী প্রশ্ন, 1000 ml জলে 40 গ্রাম NaOH দ্রবীভূত করতে উৎপন্ন দ্রবণের গাঢ়ত্ব কত হবে? উৎপন্ন দ্রবণের গাঢ়ত্ব কত হবে? দেখো আমাদের এটা হচ্ছে উৎপন্ন দ্রবণের গাঢ়ত্ব কত হবে, NaOH এর আণবিক ভর কত? NaOH এর আণবিক ভর, NaOH এর আণবিক ভর কত? আণবিক ভর 40। এবং এখানে দেখো বলা হয়েছে 1000 ml, 1000 ml। এবার 1000 mlটা যদি আমরা ml লিখি বা লিটার লিখি, তাহলে দেখো 1000 লিটার বা 1000 ml বা 1 লিটার জলে 40 গ্রাম NaOH দ্রবীভূত, 40 গ্রাম NaOH দ্রবীভূত থাকলে দ্রবণের মাত্রা হয় কত হবে? তাহলে এখানে দেখো মাত্রা কত হবে, এখানে দেখো আমাদের এটা হবে অপশন এ, অর্থাৎ 1 মোল ইন্টু এল টু দি মাইনাস 1, মানে 1 লিটার জলে বা 100 ml জলে 40 গ্রাম NaOH দ্রবীভূত থাকলে দ্রবণের মাত্রা কত হবে? এটা হবে দ্রবণের গাঢ়ত্ব কোনটা হবে? 1 মোল ইন্টু লিটার টু দি পাওয়ার মাইনাস 1। এবার দেখো এই যে 40 গ্রাম মানে 1 মোল, সেটা আমরা আগে বলেছি যে NaOH এর আণবিক ভর 40। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে, শীতল ও লঘু HNO3 এর সঙ্গে Cu এর বিক্রিয়ায় পদার্থ কোনটি উৎপন্ন হয়? Cu এর বিক্রিয়ায় পদার্থ কোনটি উৎপন্ন হয়? তাহলে এটা কোনটি উৎপন্ন হবে? এটা হবে অপশন এ, অর্থাৎ NO। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো, যেটি আলমিক, ক্ষারীয় ও উভধর্মী অক্সাইড উৎপন্ন করে সেটি হলো, তাহলে সেটা হবে অপশন ডি। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে, পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত বিটুমিন ব্যবহৃত হয়, তাহলে প্রাপ্ত বিটুমিন ব্যবহৃত হয় কোথায়? এটা হবে রাস্তা তৈরিতে, অপশন বি, অর্থাৎ রাস্তা তৈরিতে। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, 13 দাগের প্রশ্ন, হু এর নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে দ্রবীভূত ফ্লুরাইড এর 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 অনুমোদিত মাত্রা, এই যে একক দেওয়া আছে মিটার এমজি ইন্টু লিটার টু দি মাইনাস 1 এককে হওয়া উচিত, কত হওয়া উচিত এখানে? এটা হবে অপশন এ, 1.5। এরপরে গ্রুপ বিতে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, 2 দাগের প্রশ্ন, একটি বা দুটি শব্দ অথবা একটি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো প্রথম প্রশ্ন দেখো বলা আছে কি, ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলের উচ্চতা কত হবে? তাহলে ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলের উচ্চতা কত হবে? দেখো পারদের পারদের ঘনত্ব, পারদের ঘনত্ব জলের চেয়ে, পারদের ঘনত্ব জলের চেয়ে 13.6 গুণ বেশি, 13.6 গুণ বেশি। তাহলে দেখ, তাহলে আমাদের এই যে বলা আছে কি জলের উচ্চতা কত হবে? তাহলে এই যে উচ্চতা, জলের উচ্চতা কত হবে? সেটা হবে দেখো 76 ইন্টু 13.6 সমান সমান 1033 পয়েন্ট, এটা হবে কত? এটা হবে 10 পয়েন্ট, গুণটা একবার তোমরা করে নিও, এটা 1.00.6 এমনই একটা কিছু হবে, এমনই এত যেটা হবে এটা গুণ করে যেটা হবে অত সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন আছে, অথবা দিয়ে প্রশ্ন ছিল কি সন্ধিবেগ কাকে বলে? তো সন্ধিবেগ কাকে বলে এটা লিখবে, এই যে নিচে দেওয়া আছে এখানে। পরবর্তী প্রশ্ন, 37.36 গ্রাম ভর পরিমাপের জন্য ন্যূনতম কতগুলি বাটখারা প্রয়োজন ও কি কি? তাহলে এটা হচ্ছে ন্যূনতম এখানে 8টি বাটখারা প্রয়োজন, 8টি। এবার কি কি?
সেটা হচ্ছে 20 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, তারপরে হচ্ছে 2 গ্রাম, তারপর 200 mg, তারপর 100 mg, তারপর 50 mg, তারপর 10 mg। তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা হলো। এর পরবর্তী প্রশ্ন, কোনো পদার্থের ঘনত্ব 7800 কেজি পার মিটার কিউব হলে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের মান কত? তাহলে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের মান কত হবে? দেখো 7800 কেজি পার মিটার কিউব হলে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের মান কত হবে? সিজিএস পদ্ধতিতে কত হবে? তাহলে সিজিএস পদ্ধতিতে হবে কত? 7.8 7.8 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার রাশির নাম লেখো। 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার রাশি তোমরা লিখবে। এটা তোমরা লিখতে পারো 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার রাশি। তোমরা তো লিখতে পারো এটা যে কার্য লিখতে পারো। 4 দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, টি সময়ে কোনো কণার সরণ s = 40 + 5t স্কয়ার মিটার এককে মিটার হচ্ছে মিটার এককে ও সময় সেকেন্ড এককে হলে কণাটি ত্বরণ কত? দেখো s = 40 + 5t স্কয়ার, এখানে আমাদের তাহলে এটা আমাদের হবে কত? এর ত্বরণ হবে আমাদের 10 হবে। ত্বরণ হবে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো কোনো বস্তুর বেগ স্থির আছে কিনা? স্থির আছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বস্তুর ভর পরিবর্তন হচ্ছে। বস্তুটির ওপর বল প্রযুক্ত হচ্ছে কি? তাহলে কি লিখবে? এটা লিখবে এখানে, হ্যাঁ এটা লিখবে কি? হ্যাঁ, বস্তুর উপরে বল প্রযুক্ত হচ্ছে। তাহলে লিখবে হ্যাঁ, বস্তুর উপরে বল প্রযুক্ত হচ্ছে। পরবর্তী প্রশ্ন কি, পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ই এর ঘূর্ণনের ক্ষেত্রে কার্যহীন বল কোনটি? সেটা হচ্ছে এই যে 6 দাগের প্রশ্নটা এখানে লিখে দিয়েছি, নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যবর্তী কেন্দ্রমুখী স্থির তড়িৎ আকর্ষণ বল। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন, কোন অবস্থায় বল দ্বারা কৃতকার্য ঋণাত্মক হয়? কোন অবস্থায় বল দ্বারা কৃতকার্য ঋণাত্মক হয়? তাহলে তোমরা লিখবে যে লিখবে বলের প্রয়োগবিন্দু সরণ, বলের প্রয়োগবিন্দুর সরণ যদি প্রযুক্ত বলের বিপরীত দিকে ঘটে, প্রযুক্ত বলের বিপরীত দিকে ঘটে, অর্থাৎ প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে তখন কৃতকার্য তখন ঋণাত্মক হয়। পরবর্তী প্রশ্ন, একটি বস্তু 0.5 সেকেন্ড সময়ে 2000 জুল কার্য করলে বস্তুর ক্ষমতা কেডব্লিউ এককে কত? তাহলে আমরা ক্ষমতা পি সমান কি জানি? ক্ষমতা পি সমান আমরা জানি কি, যে এই যে এখানে কার্য 2000 বাই এদিকে সময় 0.5, এটা ক্যালকুলেশন করলে কত হবে? ইন্টু যদি এটা 10 হয়, 10 এটা যদি 10 হয়, নিচে 5 দিয়ে গুণ করলে 2, তাহলে এটা হবে 4000 ওয়াট বা 4, এবার কিলোওয়াটে বলেছে, তাহলে 4 কিলোওয়াট। পরবর্তী প্রশ্ন কি, কোনো সুরশলাকার গায়ে লেখা আছে 5000 HZ, এটি থেকে উৎপন্ন শব্দ সুর না স্বর? এটি থেকে উৎপন্ন শব্দটা হবে সুর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, স্টেথোস্কোপ শব্দের কোন ধর্মকে কাজে লাগানো হয়? তাহলে শব্দের প্রতিফলনকে কাজে লাগানো হয়। শব্দের প্রতিফলনকে কাজে লাগানো হয়। এর পরবর্তী প্রশ্ন দেখো, ম্যাক সংখ্যা কি? 9 দাগে বলা আছে ম্যাক সংখ্যা তোমরা লিখবে। এরপরে আছে আপেক্ষিক আর্দ্রতা কত হলে কোনো ঘরের উষ্ণতা ও শিশিরাঙ্কের মান সমান হবে? তাহলে সেটা হবে 100%, আপেক্ষিক আর্দ্রতার মান 100% হলে। পরবর্তী প্রশ্ন, 100 ডিগ্রি সেন্টিগ্রেড 100 গ্রাম জলকে স্টিমে পরিণত করতে কত তাপ লাগবে? এখানে কত তাপ লাগবে? তাহলে এটা তাপ লাগবে কিউ সমান এম ইন্টু এল। এম এখানে তাহলে 100 গ্রাম ইন্টু 100 ইন্টু এখানে 540 ক্যালোরি।
এবারে এইটা গুণ করলে কত আসবে আমাদের 5400 তিনটে 0 ক্যালোরি। তাহলে আমাদের এত ক্যালোরি হবে। আলফা কণা কি সেটা তোমরা লিখবে এখানে। 12 দাগের প্রশ্ন এখানে 13 দাগের প্রশ্ন বলা আছে দেখো Ca2+ এ মোট আধানযুক্ত কণার সংখ্যা কত? তাহলে এখানে দেখো ইলেকট্রন এখানে কত হবে, এই প্রোটন হচ্ছে 20টি আর ইলেকট্রন হচ্ছে 18টি, তাহলে সেখান থেকে এটা হবে 38টি হবে এটা। এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে দেওয়া আছে দেখো ভর সংখ্যা 31, এখানে আছে 15 পারমাণবিক সংখ্যা, এখানে এর পারমাণবিক সংখ্যা 16 এবং এর ভর সংখ্যা 32। এর মধ্যে সম্পর্ক উল্লেখ করো। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? দেখো এদের মধ্যে দেখো এদের পরমাণু সংখ্যা সমান নয়, ভর সংখ্যাও সমান নয়, এবং এদের মধ্যে দেখো সমান কোনটা, এই যে নিউট্রন সংখ্যাটা দেখো সমান। এটাতে নিউট্রন সংখ্যা কত? 16। 31 মাইনাস 15 সেটা হচ্ছে 16, আর এদিকে 32 মাইনাস 16 সেটা হচ্ছে 16। তাহলে এদের যে ভর সংখ্যা সমান, তাহলে ভর সংখ্যা সমান হলে তাকে কি এই ভর সংখ্যা সমান, এদের যদি ভর সংখ্যা নয়, এদের যদি নিউটন সংখ্যা, এদের নিউটন সংখ্যাটা সমান। তাহলে নিউটন সংখ্যা যদি সমান হয় তাকে কি বলে? আইসোটোপ আছে, আইসোটোপ হচ্ছে, তারপরে তার বলে আইসোটোপ, আইসোবার, আর এটা হবে আইসোটোন। আইসোটোন। এর পরবর্তী প্রশ্ন দেখো সোডিয়ামের পারমাণবিক ভর 23, এই কথাটির অর্থ কি? সোডিয়ামের পারমাণবিক ভর 23 এই কথাটির অর্থ কি? তোমার এই কথাটির অর্থ লিখবে কি, সোডিয়ামের একটি পরমাণুর ভর একটি কার্বন C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় 23 গুণ ভারী। আমার আবার একবার বলে দিই, এটা লিখবে সোডিয়ামের একটি পরমাণুর ভর একটি কার্বন 12 বা C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় 23 গুণ। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি এসটিপিতে 11.2 লিটার CO2 তে উপস্থিত পরমাণুর সংখ্যা কত? এসটিপিতে 11.2 লিটার CO2 তে উপস্থিত পরমাণুর সংখ্যা কত? তাহলে 11.2 লিটার CO2 মানে কত? এটা হচ্ছে অর্ধেক। 11.2 লিটার CO2 মানে এটা হচ্ছে 0.5 মোল CO2। তাহলে এখানে এটা কত হবে? 0.5 মোল যদি এটা হয়, তাহলে আমাদের 0.5 সাথে গুণ হবে কত? 3 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এবার গুণ করলে কত হবে? 3 6 18, 5 18, 90, আর তারপরে এটা ক্যালকুলেশন করবে কত হয়, গুণ করে দেখলে এরকম একটা কিছু আসবে। এত 9 এত ইন্টু 10⁻23 এরকম কিছু আসবে। এই গুণ করে যেটা হবে সেটাই উত্তর হবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি 1 গ্রাম আয়নে H+ তৈরি করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন? 1 মোল H2SO4 থেকে 1 মোল H2SO4 থেকে 2 গ্রাম 2 গ্রাম আয়ন 2 গ্রাম আয়ন H+ পাওয়া যায়। তাই 1 গ্রাম আয়ন H+ এর জন্য, তাই 1 গ্রাম আয়ন 1 গ্রাম আয়ন H+ পাওয়ার জন্য এর জন্য কত হবে? 98/2, তাহলে 49 গ্রাম প্রয়োজন। তাহলে এখানে তোমরা উত্তর কত লিখবে, যে কতটা H2SO4 এর দরকার, কত ভর মানে কত গ্রাম H2SO4 প্রয়োজন, সেটা হবে 49 গ্রাম। এর পরবর্তী প্রশ্ন কি আইসক্রিম প্রস্তুতিতে জিলেটিন ব্যবহার করা হয় কেন? তাহলে জিলেটিন কেন ব্যবহার করা এটা লিখে দেবে। পরবর্তী প্রশ্ন বলা আছে কি ভাতের ফ্যান কি প্রকার দ্রবণ? ভাতের ফ্যান কি প্রকার দ্রবণ সেটা তোমরা এখানে লিখবে। ভাতের ফ্যান কোলয়েডীয় দ্রবণ। ভাতের ফ্যান কোলয়েডীয় দ্রবণ। এর পরবর্তী প্রশ্ন একটি শোধক ক্লাসের উদাহরণ দাও যা উদত্যাগী নয়। তাহলে লিখবে তুঁতে, লিখবে তুঁতে CuSO4 5H2O।
CuSO4.5H2O। দেহের কোন অংশে অ্যাসিড পড়লে কি দিয়ে ধুতে হবে? আচ্ছা, দেহের কোনো অংশে অ্যাসিড পড়লে কি দিয়ে ধুতে হবে? তাহলে এটা তোমরা লিখবে কি, দেহের কোনো অংশে যদি অ্যাসিড পড়ে সেখানে প্রচুর জল দিয়ে ধুতে হবে এবং তারপর লঘু সোডিয়াম কার্বনেট দ্রবণ দিয়ে। প্রথমে জল দিয়ে ধুতে হবে, তারপর লঘু সোডিয়াম কার্বনেট দ্রবণ দিয়ে, NaHCO3 দ্রবণ দিয়ে। পরবর্তী প্রশ্ন, বলয় পরীক্ষায় উৎপন্ন বাদামি বর্ণের জটিল যৌগটির নাম ও সংকেত লেখো। তাহলে বলয় পরীক্ষায় কি বলা আছে, বলয় পরীক্ষায় উৎপন্ন বাদামি বর্ণের জটিল যৌগটির নাম ও সংকেত লেখো। তাহলে এটা কি হবে? এটা এখানে হবে, এখানে তোমাদের লিখে দিই, সেটা হবে নাইট্রোফেরাস সালফেট, নাইট্রোফেরাস সালফেট। আচ্ছা, এর সংকেত কি হবে? এটা হবে সংকেত FeH2O5, তারপরে NO, তারপরে SO4। আর একবার লিখে দিই এর সংকেত তোমরা লিখবে কি, FeH2O5, তারপর NO, তারপরে হবে SO4। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে পেট্রোলিয়ামের আংশিক পাতন থেকে প্রাপ্ত একটি কঠিন পদার্থের নাম লেখো। সেটা লিখবে প্যারাফিন, মোম বা বিটুমিন লিখবে। প্যারাফিন, মোম বা বিটুমিন লিখবে। অ্যাজিওট্রপিক মিশ্রণের উদাহরণ দাও। তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণের উদাহরণ দেবে কি, 95.6% ইথানল ও 95.6% ইথানল ও 4.4% জলের মিশ্রণকে এটাকে ইথানল, এই জলের মিশ্রণকে অ্যাজিওট্রপিক মিশ্রণ বলা হয়। একটি জলের নমুনার কলিফর্ম কাউন্ট 0, এর অর্থ কি? এর অর্থ জলের নমুনাটি জীবাণু বা জীবাণুমুক্ত এবং পান করার জন্য নিরাপদ। তাহলে একটি জলের নমুনার কলিফর্ম কাউন্ট 0, এর অর্থ কি, জলটি জীবাণুমুক্ত এবং রোগ জীবাণুমুক্ত এবং এটা পান করার জন্য এটা নিরাপদ। আর পরবর্তী অথবা দিয়ে প্রশ্ন আছে, দেখো হু এর নির্দেশ অনুসারে পানীয় জলে দ্রবীভূত অক্সিজেনের অনুমোদিত মান কত? তাহলে এটা অনুমোদিত মান কত হবে? এটা অক্সিজেনের দ্রবীভূত মান > 4 ml বা 4 mg পার লিটার বা 4 থেকে 6 mg পার লিটার এরকম আছে। এটা একবার তোমরা দেখে নিও এই প্রশ্ন উত্তরটা। greater than equal to 4 mg পার লিটার বা এখানে 4 থেকে 6 mg পার লিটার এরকম আছে। তোরা দেখে নিও এই প্রশ্নটা, একবার তোমরা দেখে নিও তোমাদের ক্লাস শেয়ার থেকে। পরবর্তী প্রশ্ন দেখো, পাতিত জলের ক্ষরতার মাত্রা কত? পাতিত জলের ক্ষরতার মাত্রা হলো 0। এর পরবর্তী যে প্রশ্নগুলো দেখো কি বলা হয়েছে, সি এর দাগের প্রশ্ন, গ্রুপ সিতে যে প্রশ্নগুলো দেওয়া আছে 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 2 নম্বর করে দেওয়া, 15টি প্রশ্ন 2 নম্বর করে দেওয়া হয়েছে। এগুলো আমরা আলোচনা করবো। দেখো এই এখানে 16 এক্স ভি 15টা প্রশ্ন দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে, দেখো কোনো কণার বেগ ভি সমান AT² প্লাস বি বাই টিসি হলে এ ও বি এর মাত্রার সংকেত নির্ণয় করো। আমরা এখানে করে দিয়েছি, তোমরা দেখে নিও। লম্বন দুটি বলতে কি বোঝায়? একটি বস্তু কণা পরপর 3টি সমান দূরত্ব যথাক্রমে V1, V2, V3 বেগে অতিক্রম করলো কণার গড় বেগ কত? তাহলে দেখো, যদি ধরি কণাটি x দূরত্বের 3টি পথ যথাক্রমে V1, V2, V3 বেগে অতিক্রম করেছে, তাহলে মোট দূরত্ব কত? 3x। তাহলে মোট সময় কত? এই একবার x এর এই দূরত্বটা গিয়েছে V1 গতিবেগে, এই দূরত্বটা গিয়েছে V2, এই দূরত্বটা গিয়েছে V3 গতিবেগে। তাহলে গড় বেগ কি হবে? মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব বাই মোট সময় যেটা হবে, তাহলে এটা হবে। পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন, একটি বস্তুর ভর 7 কেজি
স্থির বস্তুটির ওপর 14 নিউটন বল প্রয়োগ করলে 15 সেকেন্ড পরে বস্তুটির ভরবেগ কত হবে? তাহলে দেখো ত্বরণ এ সমান F/m সমান 14/7 সমান 2 মিটার পার সেকেন্ডের স্কয়ার ত্বরণ হলো। তাহলে 15 সেকেন্ড পরে বেগ v সমান u প্লাস at। সেখানে দেখো প্রাথমিক বেগ 0 প্লাস এ হচ্ছে ত্বরণের মান 2 আর t হচ্ছে সময় 15 সেকেন্ড, তাহলে 30 মিটার পার সেকেন্ড। এবং কি বলা হয়েছে তারপরে 15 সেকেন্ড পরে ভরবেগ হচ্ছে p সমান m ইন্টু v। তাহলে m এর মান কত? এটা 7 আমরা 7 কেজি জানি, আর এই v এর মান কত বেরিয়েছে আমাদের? 30 বেরিয়েছে, তাহলে সেটা গুণ করলে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3.14 মিটার দীর্ঘ 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট তারের দৈর্ঘ্য 1 মিলিমিটার বৃদ্ধি করতে কত কিলোগ্রাম ভার বল প্রয়োগ করতে হবে? তারের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে এটা। তো দেখো এখানে অঙ্কটা করে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হচ্ছে দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো বিপজ্জনক কেন? তারপরে রং করা তুলিকে জলে ডুবিয়ে বাইরে আনলে আঁচগুলি গায়ে গায়ে লেগে যায় কেন? এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে একটি বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি পেলে ভরবেগে শতকরা কত পরিবর্তন হবে? অথবা দিয়ে প্রশ্ন আছে, m ও 2m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 1:2 হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত হবে? তাহলে গতিশক্তি E সমান p²/2m, তাহলে p সমান কত? √2m ইন্টু e। তাহলে ভরবেগের অনুপাত p1/p2। তাহলে সেখান থেকে m1 এর রুট এই 2 তো কেটে যাবে আগে থেকে, এবার m1 e1/m2 e2 হবে। সেখান থেকে দেখো এই ভ্যালুগুলো এখানে বসাবে, 1:2 আছে। তাহলে এখানে দেখো এখানে 1:2 কি বলা আছে যে একটা ভর m আর 2m, তাহলে একটা m একটা 2m হলো, আর তাদের গতিশক্তি অনুপাত কত? 1 আর 2। তাহলে তারপরে হবে কত? এটা গুণ করলে m কেটে গেল 1/4, সেখান থেকে রুটটা চলে গেল 1/2, তাহলে 1:2। পরবর্তী প্রশ্ন, একটি পাম্পের সাহায্যে 20 মিটার উঁচুতে প্রতি মিনিটে 600 কেজি জল তোলা হচ্ছে, যদি পাম্পের কর্মদক্ষতা এটা কত? 800 না, এটা 80 না 40? এটা হচ্ছে 80। তাহলে এটা 80 হবে, বাংলায় এটা 80। 80% হয়, তাহলে পাম্পের ক্ষমতা কত? তাহলে দেখো এখানে 1 সেকেন্ডে, ঠিকই তো করা আছে, 1 সেকেন্ডে কৃতকার্য, তাহলে যেটা হবে সেটা mgh/t, সেখানে ভ্যালুগুলো বসাবে। এবং তারপর দেখো পাম্পের ক্ষমতা, সেই টোটাল যে এই পাম্পের এই ক্ষমতা সেটাকে 80%, 80 দিয়ে 80%, নিচে 80 থাকবে, উপরে 100 যাবে, কাটাকুটি করলে এটা হবে 2450 ওয়াট বা 2.45 কিলোওয়াট। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ ও তির্যক তরঙ্গের মধ্যে পার্থক্য। অনুদৈর্ঘ্য এবং তির্যক তরঙ্গের মধ্যে পার্থক্য তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন, দুটি তরলের আপেক্ষিক ঘনত্বের আপেক্ষিক গুরুত্ব যথাক্রমে এত। প্রথম তরলের 3 লিটার এবং দ্বিতীয় তরল 2 লিটার এর তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে সমপরিমাণ তাপ লাগে। তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত কত? পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে কি? এখানে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় রাদারফোর্ড কি বিষয়ে পর্যবেক্ষণ করেন? 2 নম্বর দেওয়া আছে, এই পয়েন্টগুলো তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, অথবা দিয়ে প্রশ্ন, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। এসটিপিতে আচ্ছা এই প্রশ্নটা এটা O3 হবে। এখানে দেখো এসটিপিতে O3 ও O2, এসটিপিতে O3 ও O2, আর এখানে O2 গ্যাসের আয়তন নির্ণয় করো। O2 গ্যাসের নয়, এটা O3 গ্যাসের আয়তন নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা করে দিয়েছি। এর পরবর্তী যে প্রশ্ন দেখো, বলা আছে কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে, এ ও বি এর সংখ্যা ধাতুর 128। আচ্ছা এই প্রশ্নটা একবার দেখি, টাইপিং ঠিক আছে তো? এ ও বি এর সংখ্যা ধাতুর 12 গ্রামে এ ও বি পরমাণু সংখ্যা 2:5 হলে সংখ্যা ধাতুতে এ এর শতকরা ওজন 20, যদি এ এর পারমাণবিক গুরুত্ব 40 হয়, বি এর পারমাণবিক গুরুত্ব নির্ণয় করো। 12 গ্রাম, এটা 128 নয়, 12 গ্রাম। 2:5 হলে 20, এবারে 40, তাহলে এখানে 12। আচ্ছা 12 গ্রামই ধরে করা আছে অঙ্কটা। তাহলে এখানে অঙ্ক করে দেওয়া হয়েছে। দেখো 12 গ্রাম সংকরে এ এর ভর এত, 12 গ্রাম সংকরে বি এর ভর কত? অনুপাত এখানে দেওয়া আছে, সেজন্য আমরা এটা বার করতে পারলাম, অনুপাত দেওয়া আছে যেহেতু। তাহলে এ এর মোল সংখ্যা কত হলো? এত, এবং যেহেতু পরমাণুর সংখ্যা, যেহেতু পরমাণুর সংখ্যার অনুপাত এত, তাই মোল সংখ্যার অনুপাত
এত, এবং তাহলে এবার Na/Nb সেটা কত হবে 0.15। তাহলে বি এর পারমাণবিক গুরুত্ব কত হবে? তাহলে বি এর পারমাণবিক গুরুত্ব হবে, দেখো বি এর পারমাণবিক গুরুত্ব তাহলে কত হবে, এখানে 9.6, এখানে দেখো এটা কত বেরিয়েছে, এটা 9.6/0.15, তাহলে সেটা হবে, এটা গোনায় 64 হবে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো 200 ml 2% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ লবণ লাগে? দ্রবণটি গ্রাম ইন্টু লিটার টু দি পাওয়ার -1 শক্তিমাত্রায় প্রকাশ করো। এর পরবর্তী প্রশ্ন, ZnO কে উভধর্মী অক্সাইড কেন বলা হয়? তাহলে ZnO কে কেন উভধর্মী অক্সাইড বলা হয় লিখবে এবং সমীকরণ দুটো দিয়ে দেবে। সিস্টেমিক ও নন সিস্টেমিক অ্যান্টাসিড বলতে কি বোঝায়? আংশিক পাতন ও আংশিক পাতন প্রক্রিয়ায় আংশিক পাতন স্তম্ভের ভূমিকা লেখো। অথবা দিয়ে প্রশ্ন, পাতন ও আংশিক পাতন প্রক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লেখো। এরপরে দেখো প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হলো, এটা কত দাগের প্রশ্ন, এটা তাহলে 13 ছিল, 13 দাগের প্রশ্ন, এটা 14। সেটা বলা আছে আয়নমুক্ত জল ও পাতিত জলের মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে। অথবা দিয়ে প্রশ্ন, খরজলে সাবান ঘষলে প্রাথমিকভাবে ফেনা উৎপন্ন হয় না কেন? তারপরে মানবদেহে আর্সেনিক দূষণের দুটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো, সেটা দুটো লিখে দেবে, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল গ্রুপ এ, বি এবং সি এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 9-এর যে প্রশ্নগুলো ছিল থার্ড সামেটিভের জন্য ভৌতবিজ্ঞানের, সেগুলো আমরা আলোচনা করলাম এই 3টি বিভাগের। তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।